নমস্কার, আমি অর্ণব বিশ্বাস। আমি অভিষেক নাগ। আমরা দুজনে আজকে একটা কম্বাইন্ড ফার্মিং নিয়ে আলোচনা করতে চাইছি। যদিও দুটো এক্সপার্ট একই ফ্রেমে আসলে মেনলি ঝগড়াই হয়, তারপরও চেষ্টা করে দেখি যদি কিছু কম্বাইন্ড আমরা কিছু আলোচনা করতে পারি। স্যার, আপনার কি ধরনের ফার্মিংয়ের সাথে আমরা একসাথে মার্জ হতে পারবো দুজনে, এবং ফার্মার বেনিফিট, আমার অ্যানিমেলস, বার্ডস, এই পোর্শন আপনার দিক থেকে কি কি মার্জ হতে পারে? যদি আপনার যেহেতু অ্যানিম্যাল হাজবেন্ডারি বা লাইভ স্টক নিয়ে কাজ, সেক্ষেত্রে আমাদের এগ্রিকালচার সেক্টরে বা হর্টিকালচারের মধ্যে যদি ধরা হয়, সেক্ষেত্রে বার্ডসের সাথে কিন্তু হর্টিকালচারাল অনেক প্লান্ট হয়, ফ্রুট প্লান্টস হয়, যেগুলোর সাথে কিন্তু খুব ভালো কম্বিনেশনে আমরা কাজ করতে পারি। একদম একদম। বার্ডসের আমার ক্ষেত্রে আমি আমার দিক থেকে বেনিফিটগুলো বলি, তাতে স্যারের সুবিধা হবে। কারণ আমরা যদি ওপেন রেঞ্জে বার্ড ফার্ম করি, তাহলে যেটা ন্যাচারাল ফুড, লাইক ওই আপনাদের যে পোকামাকড়, যেগুলো অ্যান্টোমোলজি আপনাদের প্রবলেম হয়, তারপরে উইড, আগাছা যেগুলো প্রবলেম হতে পারে, সেই জিনিস আমার পাখির ক্ষেত্রে খুব ভালো নিউট্রিয়েন্ট, মানে যেটা আমরা ফ্রি রেঞ্জে করি বেসিক্যালি এই জিনিসপত্রগুলোর জন্য। এবং আপনার জানি না ওগুলো হেল্পিং কিনা, আমাকে তো কষ্ট করে অবশ্যই চাষ করাতে হয়, মানে ঘাস চাষ করিয়ে পাখিকে খাওয়াতে হয়। ফলে সেই রকম যদি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা যায়, যেখানে নিচটায় পাখিরা ঘুরবে, ওই ছোট ছোট ঘাস, তারপরে ওয়েস্টেজ, পোকামাকড়, বিশেষত পোকামাকড়ের একটা সমস্যা আমাদের ফ্রুট অর্চার্ডগুলোতে একটা রিয়াল সমস্যা থেকে থাকে। সেক্ষেত্রে এটা সত্যি যে কোনো রকমের বার্ড যদি হয়, ওদের যেহেতু প্রাইমারি খাবার হিসেবে পোকামাকড়গুলো থাকে, সেক্ষেত্রে ওরা অনেকটা কিন্তু এটা কন্ট্রোল করতে হেল্প করে, এটা সত্যি। আপনার অর্চার্ড গাছের ক্ষেত্রে যেটা বলি, বাগান টাগানের ক্ষেত্রে ফ্রুট গাছ প্ল্যান্ট হলেই পোকার অ্যাটাকের একটা টেন্ডেন্সি থাকবেই, এবং এটা খুব ন্যাচারালি আমার ক্ষেত্রে সুবিধা যে যত পোকা ট্রেনে আপনি আনতে পারবেন, আমার পাখিদের ফিড কস্ট কমে যাবে। ফলে সেটা কি ধরনের গাছ করলে বেটার হয় আপনি সাজেস্ট করতে পারবেন। বাট এরকম আমি পোকা খাওয়ার পাখিগুলোর একটু নাম যদি বলি, যদি ধরেন ফ্রি রেঞ্জের মধ্যে মিডিয়াম টু স্মল ভ্যারাইটির মুরগিদের করা যেতে পারে। আরও একটি পাখি ভীষণ ভালো হয়, মানে যারা মেনলি ফোরেজার ব্রিড, গিনিয়া ফাউল, তিতির পাখি, তাদেরও করা গেলে তাদের ফিড কস্ট, মানে যদি ওই পোকামাকড় আপনার গাছের জন্য আসে, নিচে যদি উইড টুইড জন্মায়, তাহলে সেক্ষেত্রে ফ্রি রেঞ্জ তো ওই ধরনের, মানে গিনিয়া ফাউল জাতীয় পাখি, তিতির, তাদের মেনলি স্ক্যাভেঞ্জার বার্ডস, তারা ওই খুঁটে খুঁটে খায়, ফলে তাদের 80% ফুড কস্ট কিন্তু কমিয়ে ফেলা সম্ভব। আচ্ছা, এই ধরনের পাখিরা ওই ফুলের ছোট ছোট ফুল ঝরে পড়া, ফল ঝরে পড়া, মানে গাছের মোটামুটি ওয়েস্টেড যেই ধরনের কম্পোনেন্টসগুলো বেরোয়, সেটা পোকা হতে পারে, ফুল হতে পারে, কিছু উইড হতে পারে, গাছের আশেপাশের যে আগাছাগুলো হয়, যেগুলোর জন্য আমাদের কিন্তু এক্সট্রা লেবার কস্ট কিন্তু একটা হিউজ পরিমাণে যায় একটা অর্চার্ড মেনটেন করতে। এবার আপনি যদি আমার সাথে কম্বাইন্ডে থাকেন, আমি লেবারটা আপনাকে ফ্রি দিতে পারি। অবশ্যই অবশ্যই। তো এই ক্ষেত্রে যদি আমি ফ্রুটসের কথা বলি, সেক্ষেত্রে খুব ভালো একটা ফল যেটা এখন মার্কেটে ট্রেন্ডিংও রয়েছে, প্লাস খুব ভালো পরিমাণে প্রোডাকশনও বের করা যাচ্ছে, এক্ষেত্রে ভিয়েতনামিজ মাল্টা যে ভ্যারাইটিগুলো, অর্থাৎ সিট্রাস জাতীয় যে ফলগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এই স্ক্যাভেঞ্জার্স যে বার্ডগুলো, এই বার্ডগুলোর সাথে খুব ভালো একটা কম্বিনেশনে যেতে পারে। একদম। এদের কি মানে এই মালটালটা আপনারা তো অনেক স্প্রে করেন, এদের ফুল টুল ঝরে নিচে মোটামুটি? মালটার ক্ষেত্রে এদের একটা ফ্রুটিংয়ের একটা স্পেসিফিক টাইম থাকে। তো টাইমটা মোটামুটি এই আমাদের জানুয়ারি মাসের পর থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে কিন্তু টাইমিংটা শুরু হয়। তো ফেব্রুয়ারি থেকে কন্টিনিউয়াস ফেব্রুয়ারির এন্ড কি মার্চের সেকেন্ড উইক পর্যন্ত কিন্তু এই ফ্লাওয়ারিংয়ের যে ওভারঅল ব্যাপারটা, এটা চলে। তো এই টাইমে যখন ফ্রুট ড্রপিংয়ের একটা ব্যাপার চলে, যে 100% ফ্রুট তো আর গাছে থাকে না, ফ্লাওয়ার্সগুলো, সেই সময় কিন্তু আপনার যে বার্ডসের জন্য খুব ভালো একটা, কিন্তু খুবই ভালো সময় বলেছেন, একেবারে শীত সময়। আমার পাখিদের ভিটামিন সির প্রচুর ডেফিসিয়েন্সি হয় ওই টাইমটাতে, আর সাপ্লিমেন্ট খাওয়াতে হয় ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য।
আপনার লেবু গাছের কচি পাতা আর ফুল হ্যাঁ, যদি- আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে এই জানুয়ারির ঠিক আগে, মানে অর্থাৎ ফ্লাওয়ারিংটা হওয়ার আগে আমাদের গাছে কিন্তু প্রুনিং এর একটা প্রয়োজন পড়ে। হুম। মাল্টা বা এই ধরনের গাছে, মানে সিট্রাস জাতীয় যে কোনো গাছে। তো এই প্রুনিং এর সময় কিন্তু আমাদের পুরো অর্চার্ড ল্যান্ড এরিয়া থেকে একটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু আমাদের এগ্রিকালচারাল ওয়েস্ট হুম। বা মানে মাল্টা গাছের যে ডালপালাগুলো, কচি পাতা থেকে শুরু করে সবকিছু কিন্তু বেরোয়। এটা কি আপনার গিনি ফাউল বা এরা না। কি খাবে? না, ওটা পুরোটা খাবে না, কারণ ওই ধরনের পাখিদের যদি দেওয়া যায় তাহলে তো মানে গাছ জীবন্ত থাকলেও তারা পাতা ছিঁড়ে খাবে। হুম। গিনিফাউল পাখিরা ওটা হয়তো নিতে পারবে না, ওটা কনজিউম করবে না, বাট পোকামাকড়টা কনজিউম করবে, যেগুলো খুব সফট পাতা, যেগুলো ঝরে পড়ছে নিচে, হুম। সেগুলো ওরা কনজিউম করবে, সেগুলো ওরা খাবে। আচ্ছা, গিনি ফাউল ছাড়া আর কি ধরনের বার্ডস আছে যারা আর এইগুলো খেতে পারে? এগুলোর মধ্যে আমরা মুরগিদের উপর ফোকাস করতে পারি। মুরগিদের মধ্যে আমরা স্মল ভ্যারাইটি লাইক সোনালিকে করতে পারি মিটের জন্য, আড়াইয়ারকে করতে পারি আমরা ডিমের জন্য, মিটের জন্য। হুম। এই ধরনের খাবারগুলোর ক্ষেত্রে আমরা ব্ল্যাক অস্ট্রালপকেও করতে পারি, ওয়েদার যদি ঠান্ডা এলাকা হয় সেগুলোর উপরে। টার্কিকেও করা যায় সেই সব ক্ষেত্রে, কিন্তু যদি গাছের খুব ছোট ছোট কচি পাতা ফার্মিং হয়, যে প্রচুর কচি পাতা ছাড়ছে, সেক্ষেত্রে টার্কির অ্যাটাকের একটা ভূমিকা আছে, কারণ ও ঘাস খেকো পাখিও ঘাস খায়, আচ্ছা। সেই জায়গাটায় অসুবিধা হতে পারে। আদারওয়াইজ মানে যদি বড় গাছ হয়ে যায়, সিট্রাস হোক বা অন্য কোনো ফল হোক, যদি বড় হয়ে যায় টার্কিতে, তাহলে প্রবলেম নেই। আচ্ছা, তার মানে আমার মালটার ক্ষেত্রে যা স্পেসিফিক্যালি বুঝছি যে 1 থেকে 1.5 বছর যখন গাছের বয়স হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা টার্কি নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তার আগে করলে অবশ্যই যখন গাছটা একটু ছোট থাকবে। গিনি ফাউল আর মুরগি। হ্যাঁ, মানে আচ্ছা। এবং সেটার ক্ষেত্রেও যদি বলি, একটু কি পাখি তো একটা স্কেলে থাকবে, মানে ধরুন আপনার যদি আমি 1 একর জমি বলি, তাহলে ওখানে আমার 1000-এর উপর পাখি কিছুতেই ছাড়বো না। আচ্ছা, তাহলে গাছে উঠে গিয়ে বসার একটা টেন্ডেন্সি টেন্ডেন্সি থাকবে, চলে এবং আসবে। আপনার ডাল ভেঙে যাওয়ার একটা, আমার পাখির ওয়েট হলে ডাল ভেঙে যাওয়ার একটা হ্যাঁ। টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ। এভাবে কাজ। আর একটা জিনিস আমি জানি না আপনার হেল্পিং কতটা হবে, এই পাখিগুলোর হিউজ ড্রপিং কিন্তু সমস্ত ল্যান্ডে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে তো আমার যে কোনো রকমের মাল্টা বা সিট্রাস প্লান্টে কিন্তু নিউট্রিয়েন্টের একটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু সারা বছরে খরচা হয়। আর স্পেশালি এই ফ্লাওয়ারিংয়ের টাইমে, ফ্লাওয়ারিংয়ের পর যখন গাছে ফ্রুটস আসতে শুরু করে, এই টাইমটা কিন্তু গাছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়। এবার আপনার বার্ডসের থেকে যদি বেশ এতটা পরিমাণে আমরা স্টুল পেতে পারি, সেখান থেকে কিন্তু মাটিতে যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো হয়, বা এই সময় কিন্তু গাছের প্রচুর খাবারেরও প্রয়োজন পড়ে এই শীতের ঠিক পরের সময়টা। তো এই টাইমটা কিন্তু বার্ডসের স্টুল থেকে যে নিউট্রিয়েন্টগুলো পাবো, সেখান থেকে কিন্তু অনেকটা গাছের নিউট্রিয়েন্টের যে সমতা, সেটা কিন্তু পাওয়া যেতে পারে। হ্যাঁ, আরও একটা জিনিস হতে পারে এয়ারেশন। ওরা যেহেতু মাটি আঁচড়ায়, র্যাটিড ভ্যারাইটি, ওই উইড টুইড পোকা টোকা খাওয়ার জন্য মাটি আঁচড়ায়, সেক্ষেত্রে আপনার ওই মাটিরকে এয়ারেশনের ব্যাপারটা, মানে আমার লেবার কস্টটা মোটামুটি বেঁচে যাচ্ছে, যে লেবার যে মাটি কুপিয়ে দেওয়ার যে ব্যাপারটা, উইডিং এর ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা তাহলে বেঁচে যাচ্ছে। ওই আমি আপনাকে লেবার প্রোভাইড করব, আপনি আমাকে কিছুটা খাবার প্রোভাইড করবে, এইভাবে তো এটাই একটা কনজুগাল আর কি একসাথে ইন্টিগ্রেটেড কাজ বলা যেতে পারে। একসাথে থাকতে পারি, কাজ করতে পারি আমরা।